আমাদের রাজ্যে রাজনৈতিক পরিবেশ সেটা কিন্তু বিনষ্ট হয়েছে। সিপিএম করলে তার বাড়িতে যাওয়া যাবে না, এই নিদান দেওয়া হয়েছিল। বাংলার রাজনীতি কিন্তু এত মেটেরিয়ালিস্টিক রাজনীতি ছিল না। তার দুর্নীতিপূর্ণ নিয়োগ হয়েছে, দুর্নীতিপূর্ণ নিয়োগের বিরুদ্ধে কথা বলতে দেবে না, রাস্তায় নামতে দেবে না, নামলে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করবে, তার জন্য হাইকোর্টে আসতে হয়েছে। ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে তাকে হাইকোর্টে ছুটতে হচ্ছে। রাজ্য জুড়ে এই মুহূর্তে ব্রেকিং নিউজের ছড়াছড়ি, আর সেই সব খবর কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর। আর তা নিয়ে আলোচনার জন্য এসেছি আজকে ফিরদৌস শামীমের কাছে। আইনজীবী তো বটেই, একই সঙ্গে তিনি বামপন্থীও, ফলে অনেক বিষয় নিয়ে তার একই অঙ্গে অনেক রূপ, ফলে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। শামীমদা, আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টা নিয়ে আপনাকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, জামিন অযোগ্য এফআইআর, এবং সেটার বিরুদ্ধে উনি হাইকোর্টে আবেদন করেছেন সেই এফআইআর খারিজ করার জন্য। কি বলবেন আপনি? নিশ্চিতভাবেই তার আইনগত এই অধিকার রয়েছে। তিনি তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেটা সাপেক্ষে, যেহেতু নন বেলেবল সেকশন রয়েছে, সেহেতু তিনি আসতেই পারেন, অ্যাপ্রোচ করতেই পারেন। দেখুন, বিষয়টা এই একটা এফআইআর দায়ের বা তার প্রেক্ষিতে তার আইনি অধিকারের এক্সারসাইজের নয়, বিষয়টা অন্য জায়গায়। দেখুন, গত 15 বছরে আপনি দেখেছেন যে কিভাবে বিরোধী দলের নেতা নেত্রীদের উপরে মিথ্যা মামলা থেকে শুরু করে কিনা করা হয়নি। অপরদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা পর্বত প্রমাণ দুর্নীতি করেছেন, এবং সেই দুর্নীতি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশের মানুষজন সেই পর্বত প্রমাণ দুর্নীতি করেছে তাদের সরকারের বিরুদ্ধে। মূলত তারা শাসক দল হিসেবে যে সরকার পরিচালনা করেছে। এখন দুটো সম্প্রদায়ের মধ্যে টেনশন তৈরি করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন কি দেননি, সেগুলো তো আদালত দেখবে। কিন্তু দেখুন, মানে কি অদ্ভুত রাজনৈতিক পরিহাস যে কিছুদিন আগে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠতো যে তারা মিথ্যা মামলা দিয়ে বিরোধীদের তারা পর্যদস্ত করার চেষ্টা করছেন, বা ইভেন বিরোধী দলগুলোকে ইভেন রাস্তাতে একটা স্ট্রিট কর্নার মিটিং করতে গেলেও হাইকোর্টে ছুটতে হতো, বেকার যুবক যুবতীদের যখন ওই একটা তাদের রুটি রুজির দাবিতে, তাদের কর্মসংস্থানের দাবিতে, একটা নোটিফিকেশনের দাবিতে, প্রতি বছর এসএসসি হয় না, সেই নোটিফিকেশনের দাবিতে একটা আন্দোলন করবে, তার জন্য কলকাতা হাইকোর্টে আসতে হচ্ছে। প্রতি বছর টেট হয় না, তার জন্য সেই নোটিফিকেশন চাওয়ার জন্য তারা হাইকোর্ট রাস্তায় নামবে, তার জন্য হাইকোর্টে ছুটতে হচ্ছে। তার দুর্নীতিপূর্ণ নিয়োগ হয়েছে, সেই দুর্নীতিপূর্ণ নিয়োগের বিরুদ্ধে কথা বলতে দেবে না, রাস্তায় নামতে দেবে না, নামলে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করবে, তার জন্য হাইকোর্টে আসতে হয়েছে। আর আজকে ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে তাকে হাইকোর্টে ছুটতে হচ্ছে। দেখুন, এর আগেও যদিও তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগের সাপেক্ষে তিনি তদন্তকারী সংস্থার সামনেও গেছেন, অ্যাজ ওয়েল এজ হাইকোর্ট সুপ্রিম কোর্টও করেছেন। ফলে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সেই পূর্ব অভিজ্ঞতা ছিল শাসক দলের নেতা হিসাবে, একজন সাংসদ হিসাবে। এখনো তিনি সাংসদ রয়েছেন, কিন্তু শাসক দলের আর নেতা নন। ফলে এবার বুঝবেন যে বিরোধী থাকা অবস্থায় কি কি হয়েছে। কিন্তু আমি কখনোই এটা বিশ্বাস করি না, মনে করি না যে যে বিরোধী নেতা নেত্রী হবে তার বিরুদ্ধে মামলা দিতে হবে বা মামলা করতে হবে। কিন্তু যদি সত্যি সত্যি অপরাধ সংগঠিত করে থাকেন তাহলে অবশ্যই মামলা হবে। আপনি যে ভাগ্যের পরিহাসের কথা বলছেন, পরিস্থিতিটা সেরকমই খানিকটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে এখন তৃণমূল বিরোধী দলে এবং বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় সম্মান পাচ্ছেন না, প্রাপ্য সম্মান পাচ্ছেন না, ঘর খুলে দেওয়া হয়নি, এই ধরনের অভিযোগ তিনি করেছেন, যে কারণে এবার আরটিআই করেছেন। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাই? দেখুন, আমি মনে করি একজন বিরোধী দলনেতা, তিনি মানুষের রায়ে তো এসছেন, মানুষের রায়েই বিরোধী দলের স্বীকৃতি পেয়েছেন, বিরোধী দলের নেতা। আমি মনে করি তাকে মর্যাদাপূর্ণ তাকে অবস্থান দেওয়া উচিত, মর্যাদা দেওয়া উচিত। তিনি একজন মন্ত্রীর সমতুল্য। ফলে বিরোধী দলনেতা পদটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বিরোধী দলনেতা অবস্থাতেই এই যে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিলেন সেটা কিন্তু করেছিলেন। যদিও শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মার্জিত ভদ্র মানুষ বলেই অন্তত পক্ষে বাংলার রাজনীতিতে পরিচিত। ফলে নিশ্চিতভাবেই আমি আশা করব যে তিনি যোগ্য সম্মান পাবেন, এবং আমি আশা করব যে একজন বিরোধী দলনেতা হিসাবে যেমন ভাবে কাজ করা উচিত, সরকারের গঠনমূলক সমালোচনা, সরকারের কাজের সমালোচনা, গঠনমূলক সমালোচনা, এবং প্রকৃত রাজনৈতিক পরিবেশ তৈরি করা। দেখুন, আমাদের রাজ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ
সেটা কিন্তু বিনষ্ট হয়েছে। কারণ আমরা যে ধরনের রাজনৈতিক পরিবেশ দেখতে অভ্যস্ত বাঙালিরা, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে জ্যোতি বসু রাজনৈতিক যে আকচি রাজনৈতিক যে লড়াই, আর তাদেরই আবার বন্ধুত্বপূর্ণ অবস্থান। মানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের, আমি দুদিন আগেই, এখন তো ইউটিউবে সব অ্যাভেলেবেল, আমি দুদিন আগেই এই সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের একটা, সেই সময় তিনি ছিলেন, তিনি একটা ইন্টারভিউ করতেন ওই সমস্ত সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর, এখনো অ্যাভেলেবেল ইউটিউবে, দেখলেই পেয়ে যাবেন। মানে তিনি জ্যোতি বসুর সঙ্গে তার সম্পর্কে তিনি বলছেন, ওপেনলি বলছেন, ক্যামেরার সামনে বলছেন যে কিভাবে কি সম্পর্ক ছিল। জ্যোতি বসু সেই সময়, জ্যোতিবাবু যে কতদিন মানে টাকা নেননি, বিধানসভায় আসেননি, বিধানসভা বয়কট করেছিলেন, টাকা নেননি, এবং তার স্ত্রী যখন, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবুর স্ত্রী যখন বলছেন যে তোমার ওই পাগলা বন্ধুটিকে বলো যে বেসিক্যালি মানে সংসারের দিকে নজর দিতে, যাতে মানে তার বাড়িতে মাছ হয়নি, সেই অবস্থায় তিনি বেতন বৃদ্ধি করলেন বিরোধী দলনেতা, কিন্তু সেই বর্ধিত বেতন কোনোদিন জ্যোতি বসু টাচ করলেন না। সেটা ছিল জ্যোতি বসু। ফলে তিনি বলছেন, তিনি কিন্তু একজন বিরোধী দলের নেতা সম্পর্কে তিনি কিন্তু অকপটে বলছেন তার যে রাজনৈতিক লড়াইটাকে স্বীকৃতি দিচ্ছেন। তাদের মধ্যে রাজনৈতিক লড়াই ছিল, কিন্তু সঙ্গে তার বন্ধুত্বও ছিল। এই যে রাজনৈতিক পরিবেশে বাঙালিরা অভ্যস্ত, সেই রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক। দেখুন আমরা কি দেখেছি, তৃণমূল আমলে বলতে বাধ্য হচ্ছি যে সিপিএম করলে তার বাড়িতে যাওয়া যাবে না, এই নিদান দেওয়া হয়েছিল। এই নিদান কে দিয়েছিলেন? তৃণমূল কংগ্রেসের একজন নেতা, যিনি পরবর্তীতে জেলেও গেছিলেন। দেখুন বিষয়টা, এই নিদান দেওয়া মানুষগুলোই না রাজনীতির অঙ্গনে আলো করে এসে বসেছিল, যারা রাজনীতির স্বাভাবিক নিয়ম রীতিগুলো সব ভুলে গেছিল, যে রাজনীতি থাকবে, রাজনীতির জায়গায় আমার আদর্শের লড়াই হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে আদর্শের লড়াই থেকে রাজনীতিকে অনেক দূরে নিয়ে গিয়ে ওটা শুধুমাত্র পাওয়া না পাওয়া লড়াইয়ে রূপান্তর করেছিল। তার ফলে কি হয়েছিল, মানুষ রাজনীতিতে আসতে শুরু করেছিল, আমি রাজনীতিতে পাবো কি পাবো না। বাংলার রাজনীতি কিন্তু এত মেটেরিয়ালিস্টিক রাজনীতি ছিল না। বাংলার রাজনীতি কি ছিল? বাংলার রাজনীতি ছিল দেওয়ার লড়াই, পাওয়ার লড়াই ছিল না। রাজনীতিতে এসে কে কতটা দিতে পারবে, কে কতটা স্যাক্রিফাইস করতে পারবে। আপনি সে প্রমোদ দাশগুপ্ত থেকে শুরু করে বিমান বোস, এই রাজনীতি হচ্ছে ত্যাগের রাজনীতি। মুজাফফর আহমেদ থেকে শুরু করে এই যে বাংলা অতুল্য ঘোষ, এই রাজনীতি ত্যাগের রাজনীতি। আপনি সেই রাজনীতিটাকে ভোগের রাজনীতিতে রূপান্তর করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত।